প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডাকরুমে। আজ আমাদের সাথে আছেন তরুণ ভিজুয়াল আর্টিস্ট সাদমান শাহিদ। চলুন আমরা গল্পে ঢুকে যাই। সাদমান, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাতে চাই, কারণ একজন বাংলাদেশি আলোকচিত্রী যখন কোনো একটা অর্জন হয়, যখন তার কাজের মধ্য দিয়ে বাংলাদেশের নামটা আরো উঁচু করে তুলে ধরে, তখন কিন্তু আসলে ভীষণ গর্ব অনুভব করি। আপনি সম্প্রতি ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড প্রেস ফটোর যে 12 জন আলোকচিত্রী নমিনেট করেছেন, সিলেক্ট করেছেন তারা মাস্টার ক্লাসের জন্য, আপনি শুধু বাংলাদেশ না, এশিয়ার মধ্যে একমাত্র। জি, সাউথ ইস্ট এশিয়া। আপনার অনুভূতিটা কিরকম? আসলে আমার আসলে কতটা ভালো লাগছে এটা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব না। এটা আপনি হয়তো জানেন যে মানে অ্যাজ অ্যান এমার্জিং আর্টিস্ট, ডকুমেন্টারি ফটোগ্রাফারদের এর চেয়ে বড় পাওয়া আর কিছু নাই, মানে অ্যাটলিস্ট আমাদের। আর আমি যাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ফটোগ্রাফিতে ঢুকি আর কি, তারা সবাই এই মানে অ্যাটলিস্ট এই প্রাইসটা পাওয়ার পরে তাদের নেক্সট স্টেপে যায় আর কি, তাদের প্রফেশনাল লাইফে। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের, এবং আমরা ডাকরুমের পক্ষ থেকে আপনাকে একটা বড় অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ। সো আপনার যে কাজটা নিয়ে এই অ্যাওয়ার্ডটি আপনি পেলেন, এই সম্মানটি আপনি পেলেন, সেটা নিয়ে একটু কথা বলি। সো হোয়াইট এলিফ্যান্ট ছিল স্টোরিটার টাইটেল। জি। সো আমাদেরকে যদি স্টোরিটা একটু বলেন, আপনি দেশের বাইরে চায়নাতে এটা নিয়ে কাজ করেছেন এবং হোয়াইট এলিফ্যান্ট একটু ছোট করে যদি আপনি গল্পটা একটু বলেন, দর্শক কিছু ছবিও দেখতে পাবে আপনার। আচ্ছা, হোয়াইট এলিফ্যান্ট শুরু করি, এটা একটা ওয়ার্কশপের পার্ট ছিল। পাঠশালায় পড়তাম আমি তখন, ফাইনাল ইয়ারে। ওয়ার্কশপটা ছিল পাঠশালা এবং ডেনিশ স্কুল অফ জার্নালিজম, এই দুটা ইনস্টিটিউটের একটা কোলাবোরেশন। চায়নায় 3 মাসে ব্যাপী একটা ওয়ার্কশপ হয়। সো সেখানে এই কাজটা করি। কাজটা মূলত চায়নার একটা গোস্ট সিটি নিয়ে। সো গোস্ট সিটি বলতে আমরা কি বুঝি আসলে? সো চায়নায় এরকম কিছু সিটিজ আছে যেটা আগে গ্রাম ছিল, পুরোপুরি গ্রাম। সেই জায়গায় গভর্নমেন্ট যে ওই ল্যান্ডটা নিয়ে গ্রামটাকে মডার্নাইজ করে একটা ফুল ফ্লেজেড একটা রানিং মডার্ন সিটি পরিণত করে। কিন্তু দেখা যাচ্ছে যে সিটিটা হয়তো 100,000 মানুষের জন্য, 1 লাখ মানুষের জন্য বা 10 লাখ মানুষের জন্য, কিন্তু ওখানে থাকে হয়তো 5,000 মানুষ কি 10,000 মানুষ। তার মানে আসলে ওটার কোনো ডিমান্ডই ছিল না। রাইট। সো আমার কাছে ওই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে মানে আমি ঢাকায় বড় হয়েছি, যেখানে হয়তো মানে মানুষের জন্য রাস্তায় হাঁটা যায় না, থাকার জায়গা তো পরের কথা, বিলাসিতা। হ্যাঁ। সো ওরকম একটা জায়গা থেকে যখন যেয়ে দেখি যে এরকম একটা মডার্ন সিটি উইথ সাবওয়ে, বাস সার্ভিস, এভরিথিং রানিং, ওখানে মানুষ নাই, ওই জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগে। আর আমি জানতে চাই যে ওইখানকার মানুষ যারা থাকে ওরা কেন থাকে, আর ওদের লাইফস্টাইল, সেটা নিয়ে আসলে আপনার গল্প তৈরি করা আর কি। সো সাদমান, আপনি তো পড়াশোনা করতে দেশের বাইরে গিয়েছিলেন। সো এরপর দেশে এসে কি ফটোগ্রাফি শুরু করলেন, না ওখান টুকিটাকি ফটোগ্রাফি করতেন? না, ওখানে একদমই ফটোগ্রাফি করতাম না। আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়তে যাই, ইকোনমিক্স আর সাইকোলজিতে। সেখান থেকে দেশে আসার পর আমি আসলে ফিল্ম মেকিং এ ভর্তি হই। এটা আলিয়ান্স প্রসেসে একটা ফিল্ম মেকিং কোর্স করানো হয় ছোট করে। সো সেইখানে পড়ার সময়, ফিল্ম মেকিং পড়ার সময় আমার মনে হয় যে ফিল্ম মেকিং বুঝতে হলে আমার ফটোগ্রাফিটা বোঝাটা ইম্পর্টেন্ট। সো আমি বেসিক কোর্সে জয়েন করি আর কি, পাঠশালা বেসিক কোর্সে জয়েন করি 2011 সালে। এরপর থেকে ফটোগ্রাফি আমার। আচ্ছা, আমারও সবসময় সেটা মনে হয় আসলে ফিল্ম বুঝতে হলে বা ফিল্ম ডিরেক্টর করি বা ডিওপি বলি, আসলে ফটোগ্রাফি বোঝাটা খুব জরুরি, খুবই জরুরি। সো আপনি কি পাঠশালায় আপনার কোন ঘটনার কথা মনে পড়ে যেটার পরে মনে হলো যে না আসলে পেশাদার আলোকচিত্রী হয়ে যাবেন, বা আলোকচিত্রীটা আসলে একদম নিজের মতো করে নিলেন? পেশেন্ট আসলে কোথা থেকে আসলো? কোনো এরকম অনেক ছোট ছোট অনেক ঘটনা ছিল, কিন্তু আমার মনে হয় আমার খুব ক্লিয়ারলি শুরুর দিকে একটা ঘটনা আমার মনে আছে। বেসিক ক্লাসের একটা ক্লাস হয়, হিস্ট্রি অফ ফটোগ্রাফি ক্লাস। সেটা তানজিম ওয়াহাব, উনি আমাদের শিক্ষক ছিলেন। সো উনি এই ক্লাসটা নেওয়ার সময় জুলিয়া মার্গারেট ক্যামেরনের একো বলে একটা ছবি আছে, একো। সো ক্লাসটা ছবিটা দেখানোর পর তানজিম ভাইয়ের একটা আলাদা একটা স্টাইল আছে কথা বলার, মানে একদম নড়ে চড়ে কথা বলে, মানে ওইটাই একটা আর্টের মতো। যাই হোক, উনি বলে যে একো এরকম একটা ছবি যেটা দেখে মানে যেটা দেখার পর স্বপ্নে আপনাকে এটা হন্ট করবে। তো উনি যখন এটা বললেন, তখন আমি বুঝতে পারি আসলে জিনিসটা যে উনি কি বলতে চাচ্ছেন, বা একটা ছবির গভীরতা কতটুকু হতে পারে।
ওর এরপর থেকে আসলে আমি প্যাশনেট আপনার হওয়া ইয়েটা শুরু হয়। করি ফটোগ্রাফির প্রতি। আচ্ছা সালমান, একটা কথা বলেন, আপনি তো পাঠশালা থেকে ফটোগ্রাফিতে গ্রাজুয়েশন করেছেন, পরবর্তীতে আপনি পাঠশালা শিক্ষকতা শুরু করেছেন, হ্যাঁ, জি। মাল্টিমিডিয়া পড়াচ্ছেন বোধহয়। জি। মাল্টিমিডিয়া পড়াচ্ছেন। সো অনেক সময় বাইরে একটা কথা শুনে থাকি আমরা যারা একটু পাঠশালা থেকে লেখাপড়া করে আসা, হয়তো বলা হয় যে একটু পাঠশালা ঘরানার ছবি তুলেছে। সো এটা কি কোনো কারণে আমরা আমাদের পছন্দের শিক্ষকের দ্বারা বায়াসড হয়ে যাই, নাকি এটা আসলে বাইরের মানুষের একটা কথা? আপনি কিভাবে আসলে বিষয়টি দেখেন? আসলে আমার মনে হয় বায়াসড না বিষয়টা। আমার মনে হয় যে আমরা ইনফ্লুয়েন্সড হই না একদমই শিক্ষক দ্বারা, আমরা ইন্সপায়ার্ড হই। Inspired হই। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। Right. আমার মনে হয় আমাদের পুশ করা হয় যাতে আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি, বুঝতে পারি আমাদের কি ভালো লাগে কি ভালো লাগে না, ওটা বুঝতে পারি, এরপরে ওটা আমাদের ফটোগ্রাফিতে কমিউনিকেট করি। কিন্তু আসলে আমার মনে হয় যেহেতু পাঠশালার এত বিভিন্ন রকমের স্টাইল এবং অ্যাস্থেটিক্স এবং কমিউনিকেশনের মেথড ফটোগ্রাফির দিক দিয়ে দেখতে গেলে, আমার মনে হয় মানুষজন বুঝতে পারে না জিনিসটা। আর যে জিনিসটা বুঝতে পারে না, মানুষের একটা কমন প্র্যাকটিস হচ্ছে স্টেরিওটাইপ করা বা একটা জিনিসকে বক্সে বন্ধ করে সহজভাবে বোঝায়। তো যেহেতু এটা বুঝতে পারে না যে কোন বক্সে ফালাবো, পাঠশালা ঘরানায় ফালায়, তারপরে বলে দেয়। এটা হচ্ছে কারণ আমার এখন মনে আসলে হয়- কত ভিন্ন, আপনি এক ধরনের কাজ করছেন, রাসেল এক ধরনের কাজ করে, জি। প্রতীকের কাজটা আরেক রকম, একদমই। তাই না? এক একজনের কাজ তো আসলে এক এক রকম আর কি। জি। আচ্ছা সাধারণ একটা কথা বলেন আমাকে, যে আপনারা যারা ডকুমেন্টারি ফটোগ্রাফি বা ভিজুয়াল আর্টিস্ট হিসেবে আসলে উঠে আসছেন, মার্কেট কি আসলে তৈরি আমাদের? মানে মার্কেটে আসলে কি অবস্থা? মানে সার্ভাইভাল ইস্যু থেকে যদি আমি বলি যে একজন ডকুমেন্টারি ফটোগ্রাফার জন্য মার্কেটটা আসলে কতটুকু তৈরি? আমার কাছে মনে হয় খুবই চ্যালেঞ্জিং একটা অ্যাসপেক্ট। আমাদের দেশের এটা ডেভেলপ হচ্ছে, টু বি অনেস্ট। আগের চেয়ে আপনারা যখন ফটোগ্রাফি করতেন বা এর আগে যখন আবির ভাইরা ফটোগ্রাফি করতো বা এরও আগে, তার থেকে আমি শিওর আরো অনেক বেশি ডেভেলপ করছে, কিন্তু এখনো ইট হ্যাজেন্ট রিচড ইটস ফুল ফর্ম আর কি। না, আমাদের এখনো আমার মনে হয় না ইনাফ ফটো এডিটার্স আছে যারা ফটোগ্রাফিতে পড়াশোনা করে এডিটরস হয়েছেন, বা আমার এখনো মনে হয় না আমাদের ইনাফ মিউজিয়ামস আছে যেখানে বায়ার্সরা যে ফটোগ্রাফি কালেক্ট করতে পারবেন। মানে আমার মনে হয় স্ট্রাকচারালি এখনো আমরা আমাদের গোল পর্যন্ত পৌঁছায় নাই, যেই কারণে আমাদের খুবই খুবই ডিফিকাল্ট এখানে ফটোগ্রাফি করে শুধু সার্ভাইভ করা। সো তাহলে আমাদের যে তরুণ প্রজন্মের আলোকচিত্রে উঠে আসছে বা যারা এখনো আলোকচিত্র হওয়ার স্বপ্ন দেখে, তাদের জন্য, যেহেতু আপনি এখন নিজে শিক্ষকতা করছেন, কি সাজেশন থাকবে যে শুরুর সময়গুলি কিভাবে আসলে তার শুরুটা হতে পারে? কি কি বিষয় আসলে তার মাথায় রাখা উচিত বলে মনে করেন আপনি? আমার কাছে মনে হয় যে অনেকের ধারণা থাকে যেটা ভুল, যে ফটোগ্রাফি অনেক সহজ জিনিসটা, হয়তো ক্লিক করলে একটা ভালো ক্যামেরা দিয়ে ক্লিক করলেই ছবিটা হয়ে যায়। কিন্তু ফটোগ্রাফি আপনি ডেফিনেটলি জানেন যে ফটোগ্রাফি কতটা কমপ্লেক্স একটা জিনিস। এটা লিটারেচার পড়ার চেয়ে সহজ কিছু না, কোন অংশ সহজ না? কোনো অংশেই সহজ না, সেটাই। আর সো ওই জিনিসটা আগে বুঝতে হবে যে আমি যদি ফটোগ্রাফিতে ঢুকতে চাই, আই শুড বি প্রিপেয়ার্ড যে আমার অনেক খাটতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক সেলফ সার্চিং করতে হবে, এরপরে আমি একটা সাকসেসফুলি কিছু একটা করতে পারি। আর আমার মনে হয় হবি হিসাবে নেওয়া খারাপ না ফটোগ্রাফি। হ্যাঁ, এবং একটা জিনিস আমি সবসময় বলি যে আমরা আসলে ট্রেন্ডে পা দিই সবসময়। হ্যাঁ। ধরুন এই মুহূর্তে হ্যাভিং ডিএসএলআর ইজ এ ট্রেন্ড নাও। সো অনেকেই হয়তো আমরা ভাবছি যে এটা আমার হয়তো পেশেন্ট, কিন্তু এটা আমার পেশেন্ট মোহ, সেটা বোধ করে আসলে বোঝা প্রয়োজন। কারণ সবাই শুধু আসলে হয়তো একজন শহীদুল আলমের, একজন মুনিম আসিফের, একজন আনোয়ার হোসেনের কিংবা একজন সাদমানের সাকসেসের গল্পটা দেখে, হ্যাঁ। পেছনে এটার পেছনে যেই নির্ঘুম রাত জাগা, এত লম্বা সময় ধরে কাজ করা, সেটা বোধ আসলে মিস করে যায়। জি। আপনি কি মনে করেন? আমার মনে হয় তাই, হ্যাঁ, যে এটা একটা ট্রেন্ড হতে পারে, মানে ট্রেন্ডের পরে আপনার এটা হবিও হতে পারে, আপনি টুকটাক কাজ করে এটা দিয়ে সাইড একটা ইনকাম করতে পারেন। বাট অ্যাকচুয়ালি একটা প্রফেশন হিসেবে ফটোগ্রাফি বেছে নেওয়ার আগে মানে পুরা 1 বছর ধরে চিন্তা করা উচিত আমার মনে হয়। এবং সেটা তারপরে decision এবং পেশেন্টটা যখন থাকবে তখনই তো আসলে আপনি ভ্যালুয়েট করতে পারবেন। ধরুন আমি সবসময় সবাইকে বলি যে ধরুন আপনি একজন আলোকচিত্রী হলেন, আপনার এই টুলটা দিয়ে কিভাবে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হচ্ছে, সোসাইটির জন্য আপনি কি করছেন এবং কিভাবে আপনি ভ্যালুয়েট করছেন, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ছবি তোলার এই চিন্তাটার মধ্যে সীমাবদ্ধ না থেকে, যে Definitely. সেটাই। সো সাদমান, আমরা কথা বলছিলাম, আপনার অনেকগুলো মজার মজার কাজ দেখেছি, আমার ভীষণ ভাবে ভালো লাগে যখন এই ধরনের নতুন নতুন কাজ দেখি। আপনি কোন ফটোগ্রাফার দ্বারা প্রভাবিত কাজ নিয়ে, মানে আপনার প্রিয় ফটোগ্রাফার আসলে কে, দেশে বা বাইরে? প্রভাবিত নাকি আমি জানি না, কিন্তু আমার প্রিয় ফটোগ্রাফার দেশে হচ্ছে মুনিম আসিফ এবং সরকার প্রতীক। আর বাইরে অনেক
প্রচুর ফটোগ্রাফার আমার প্রিয়, এক এক সময় মানে মুডের উপর ডিপেন্ড করে আসলে যে কারটা ভালো লাগতেছে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আমার অ্যান্ড্রেস পিটারসন যে ফটোগ্রাফার, উনি আমার এই মুহূর্তে আমার উনি ফেভারিট। আর ইন্ডিয়া একজন আছেন সোরা ভুরা, আচ্ছা, এই দুজন আমার কাছে মানে তাদের কাজ বারবার দেখা হচ্ছে এখন আমার। ব্রিটিশ জার্নাল ফটোগ্রাফিতে 2016 সালে আমি যদি ভুল না করে থাকি আপনার ট্যালেন্ট ইয়েতে আপনার একটা কাজ প্রকাশিত হয় সেখানে আর কি। সো কিরকম ছিল অনুভূতিটা এবং কোন কাজটা, একই কাজটা ছিল? এটা হোয়াইট এলিফ্যান্ট ছিল। আচ্ছা। হোয়াইট এলিফ্যান্টটাই ছিল। ব্রিটিশ জার্নাল ফটোগ্রাফি প্রত্যেক বছর তারা আপকামিং এমার্জিং ট্যালেন্ট ওদেরকে নিয়ে একটা ইস্যু তারা ছাপায়, সেটাকে ট্যালেন্ট ইস্যু বলে। আর টাইটেল থাকে ওয়ান্টস টু ওয়াচ। তো এটা 2016 সালে আমাকে সিলেক্ট করা হয় among I think 18 other photographers from all around the world. সালমান, একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে অ্যাওয়ার্ডের বিষয়টা একজন আলোকচিত্রী বিশেষ করে আপনার জীবনে কিভাবে হয়? কারণ হয় কি যে আমাদের যখন একটা স্বীকৃতি থাকে সেটা এক ধরনের ভালো কাজ করে, কিছু মানুষ আবার তখন আমাদেরকে কাউন্ট করা হতে শুরু করে। আপনাকেই হয়তো এই মাস্টার ক্লাসের আগে বা পরের গল্পগুলো কি একই রকম? আমার কাছে আসলে অনেস্টলি বলতে গেলে আমার মনে হয় এটা খুব বেশি ম্যাটার করে না, বা কারো একজন ফটোগ্রাফার এটা ম্যাটার করা উচিত না যে আসলে আমাকে কি কাউন্ট করছে কি করছে না। আমার ফোকাস থাকা উচিত আমার কাজের উপর। আমার মনে হয় যে সেটাতে আমি কনসেন্ট্রেট করতে পছন্দ করি বেশি। আমি নিজেকে আরো বেটার করা যায় কিভাবে, আরো কত কি শেখা যায়, ওটা নিয়ে আমি ব্যস্ত থাকি। আসলে কে কাউন্ট করছে কে কাউন্ট করছে না ওটা নিয়ে আসলে খুব একটা ম্যাটার করে না। অসাধারণ বলেছেন। নিশ্চয়ই আমার তরুণ বন্ধুরা যদি এই উপদেশটা নেয় আপনার কাছ থেকে খুব ভালো হবে তাদের জন্য। আমরা খুব শেষ মুহূর্তে আছি, এই মুহূর্তে কি নিয়ে কাজ করছেন এবং সামনে আপনি নারীর সহিংসতা নিয়ে এক ধরনের একটা কাজ করার পরিকল্পনা বোধহয় করছিলেন, একটা ইন্টারভিউতে করছিলাম, ছোট করে যদি বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। জি, এই মাস্টার ক্লাসের জন্য আমাদের একটা কাজ প্রডিউস করতে হয় যেটা আমরা মাস্টারদের যে দেখাবো ওয়ার্কশপে। সো ওই কাজটা আমি চিন্তা করছি যে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন নিয়ে কাজটা আমি করব। ভায়োলেন্স এগেইনস্ট ওমেন অনেক ব্রড একটা সাবজেক্ট, পুরাটা ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় যে আমি সেই গল্পগুলো বাছাই করছি যেগুলো লাভ থেকে শুরু হয়, আসলে প্রেম ভালোবাসা থেকে শুরু হয় কিন্তু ভায়োলেন্সে শেষ হয়। তো আমি ওই গল্পগুলোই রিসার্চ করছি, এরপরে ওটা নিয়ে ছবি তোলার ইচ্ছা আছে আমার। আমরা কি খুব সহসা এটার এক্সিবিশন বা কোনো বই পাবলিকেশন দেখতে পাবো? এইটার আমার মনে হয় না, এটা আরো সময় লাগবে। অসাধারণ সালমান, আমার খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে এবং আমি আসলেই ভীষণভাবে গর্বিত থ্যাংক ইউ বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে যখন আরেকজন বাংলাদেশি আলোকচিত্রী বাংলাদেশি ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে এভাবে ভ্যালুয়েট করে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সালমান। অনেক প্রিয় দর্শক, কথা বলছিলাম সাদমান শাহিদের সাথে, তরুণ আলোকচিত্রী, কিন্তু মাস্টার ক্লাসের জন্য তিনি এবছর নির্বাচিত হয়েছেন। তাকে অভিনন্দন জানাই ডাকরুমের পক্ষ থেকে। পুরো সপ্তাহ জুড়ে আপনাদের ছবির অপেক্ষায় থাকি। আপনারা ছবি পাঠাবেন এবং আমাদেরকে লিখে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, তবেই না ডাকরুম আপনাদের মতো করে আপনাদের সামনে হাজির হবে। ভালো থাকবেন সবাই।